68 সাল শ্রী ঠাকুর ক্ষেত্র সন্ন্যাস নিয়ে, ক্ষেত্র সন্ন্যাস অর্থে যে স্থানে তিনি বাস করবেন সেই স্থান ছেড়ে অন্য কোথাও রাত কাটাবেন না, এটাকেই ক্ষেত্র সন্ন্যাস বলে। পুরীর জনকোলাহলপূর্ণ শ্রীনীলাচল আশ্রমে তার তপস্যার অনেক ব্যাঘাত হচ্ছে। এই ভাবনায় বা এই কারণে তিনি অতি নির্জন স্থানে পুরীর মধ্যেই নীলাচল আশ্রম থেকে সমুদ্রের পাড়ে পাড়ে গেলে প্রায় 4 মাইল রাস্তা অতিক্রম করে সোনার গৌরাঙ্গ মন্দিরের সন্নিকটে ধুধু বাড়ির ওপর একটি ভাঙা পোড়ো দোতলা বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেইখানে মাত্র 3-4 জন সঙ্গী সেবককে নিয়ে তিনি অজ্ঞাতবাস করছিলেন। এটাই তার ক্ষেত্র সন্ন্যাসের স্থান। সেখানে লোকজন প্রথমত টেরই পেত না, গুরু ভাই বোনেদের কাউকে খবর দেওয়া হয়নি কোথায় আছেন। তথাপি ভগবানের আকর্ষণে কিছু 2-4 জন মানুষ যদি কোন রকম আঁচ করি, কিরকম আঁচ, ঠাকুর এখান থেকে ট্রেনে করে কোথাও যাননি এই খবর পেয়েছে, গাড়িটা নীলাচল আশ্রমে, যে গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়িটা নীলাচল আশ্রমেই আছে, অথচ ঠাকুর স্থূল দেহে সেখানে নেই। তাহলে নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে, কিন্তু এই কথাটা অথেন্টিক কারো মুখ থেকে বার করতে পারা যাচ্ছে না। অথেন্টিক কারণ নীলাচল আশ্রমের মঠাধ্যক্ষ অনন্ত স্বামীজি একজন সন্ন্যাসী মানুষ। তিনি অত্যন্ত সাধন ভজন পরায়ণ, তিনি কখনো মিথ্যা কথা বলবেন না। অতএব কেউ তাঁকেই ঘিরে ধরলেন, বাবা কোথায় আছেন আপনাকে জানাতেই হবে। তিনি নানা রকম ভাবে এড়িয়ে যান, কারণ বাবারই নিষেধ কোথায় আছি তা বলা যাবে না, তিনি নিজে জানেন। এইরকম ভাবে তিনি এড়িয়ে উত্তর দিয়েও কখনো কখনো পারেন, এই পুরীর মধ্যেই আছে, তোমরা একটু খোঁজ করে দেখো, তোমরা একটু জপ ধ্যান করো, সাধু ভজন লাগাও, তাহলে যদি তোমাদের হৃদয়ে ঠাকুর ধরা দেন। এইরকম নানা রকম আকাশিতে কেউ জেনে যায় যে ঠাকুর পুরীর মধ্যেই আছে। যাই হোক, এইরকম ভাবে যদি কেউ ওখানে গিয়ে পৌঁছে থাকে, সেখানেও দরজা সবসময় বন্ধ থাকে। দরজা পূর্ণ বাড়ি আমি বলেছি, দরজার ফাটল আছে, যদি কেউ এসে বাইরে থেকে গলা নাড়া দেয় তাহলে ভেতর থেকে ওই ফাটলের ফাঁক দিয়ে ডেকে নেওয়া হয় ব্যক্তিটিকে। যদি খুব নামি দামি কেউ হয় তাহলে খিল খুলে দরজা মুখ বাড়িয়ে প্রশ্নোত্তর চলতে থাকে। সচরাচর তাদের ঢুকতে দেওয়া হয় না। যদি সে অকাট্য প্রমাণ দেখাতে পারে যে এই বিশেষ কারণে তিনি আসতে বাধ্য হয়েছে, তাহলে তাকে ঢুকিয়ে ভেতরে বসানো হয়, কিন্তু ঠাকুরের ঘর পর্যন্ত যেতে দেওয়া হয় না। সেখানে তার অবসর মতো, তার সুবিধে মতো, তিনি এখন ধ্যানে নেই, কোন বিশেষ অবস্থার মধ্যে নেই, এইরকম থাকলে মাধব স্বামী হোক, আমি তখন একেবারে নবাব, একেবারে আমার সেই অধিকারই নেই আমি গিয়ে কিছু সিদ্ধান্ত নেব বা ঠাকুরকে জানাবো। তাই আমাদের জানাতে হয় মাধব স্বামীকে, মাধব স্বামী জানান ঠাকুর।
এইরকম ভাবে তার অনুমতি মিললে তবে তাকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া। একদিন বিকেলবেলা দুটো যুবক ছেলে, একেবারেই অপরিচিত মুখ, সেখানে গিয়ে হাজির। দরজার কাছে উপস্থিত হলাম আমি। কি ব্যাপার, কোথেকে আসছেন? না, হাওড়া সালকিয়া। হয় কি, বিদেশে, বিদেশে মানে ভারতের বাইরে বলছি না, আমি বাংলার বাইরে। আমাদের বাঙালি প্রেম একটু বিশেষভাবে জেগে ওঠে বাইরে কোথাও কার সঙ্গে দেখা হয়। এখানে ঝগড়া, এখানে কারো কারো মুখ দেখা দেখি নেই, সবাই একে অপরের হিংসা হিংসা করছে। কিন্তু এই বাংলার বাইরে কোথাও বেড়াতে গিয়ে বাংলায় কথা বলছে, আমি বাঙালি কোথেকে এসেছি, কোথায় বাড়ি, ইত্যাদি ইত্যাদি, আমরা আলোচনা। হাওড়া সালকিয়া বলতে আমার মনটা একটু চনমন করে উঠল, কারণ আমি ওই অঞ্চলেই একদা থেকেছি, ওখানকার স্কুল বা কলেজে পড়েছি হাওড়াতে। তো কিন্তু তাকে ভেতরে ঢোকাবার সাহস হচ্ছে না, কিন্তু আলাপ জমিয়ে ওইটুকু ক্ষমতা ছিল তাকে ভেতরে বসানো এবং তার অনুরোধটা মাধবস্বামীর কাছে পৌঁছে দেওয়া। তার বক্তব্য কি দেখুন, এই বাড়িতে একজন সাধু বাস করেন। হ্যাঁ, আমি নীলাচল আশ্রমে গিয়েছিলাম, অনন্ত স্বামীজি আমাকে এখানে পাঠালেন। তার তো এখানে পাঠাবার কথা নয়। না, হ্যাঁ, তিনি প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না এখানে পাঠান, কিন্তু আমার অনেক উন্নয় বিনয় এবং আমার ঘটনাটা শুনে উনি আমাকে বললেন, তুমি যাও, এবার তোমার কপাল গুনে তুমি যদি ভেতরে ঢুকতে পাও সেটা স্বতন্ত্র কথা। তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার অনুভূতির কথা শুনে, সেই জন্য তোমাকে আমি বললাম তুমি এই স্বর্গদ্বারে যাও, বালি ধরে ধরে একবারে সমুদ্রের তীর ধরে ধরে মাইল চারে ঘাঁটো। মাইল চারে ঘাঁটার পর দেখবে বালির উপর ঝাউবনের মধ্যে একটি ভাঙা পুরো বাড়ি আছে, সেই বাড়িতে গিয়ে তুমি খোঁজ করো, যদি ঠাকুরের কৃপা হয় তুমি ভেতরে ঢুকতে পারো, তোমার আশা পূর্ণ হবে। অনন্ত স্বামীজি তার প্রতি এই দুর্বলতা দেখালেন কেন? না, ছেলে দুটো এসেছে কোনো ধর্মকর্ম করবার জন্য নয়, তারা এসেছে সমুদ্রের ধারে শুকনো মাছ, তখন শীতকাল, সমুদ্রের ধারে শুটকি মাছ যেটাকে বলি, সেই শুটকি মাছ বিক্রি হয় হোলসেল রেটে, কম পয়সা দামে। সেই শুটকি মাছ কিনে হাওড়া সালকিয়ার বাজারে বেশি দামে বিক্রি করবে, এই ব্যবসা শুরু। কিন্তু পুরী এমন একটা জায়গা, এটা শুধু বেড়াবার জায়গা নয়, ধর্ম এবং বেড়ানো দুটোই হয়। সমুদ্রের ধারে সি বিচে ঘুরে বেড়ানো, আবার অন্তত 4-5 দিন থাকলে একদিন অন্তত জগন্নাথ দর্শনের ইচ্ছা হয়, কিছু ধর্ম করুক বা না করুক। পুরীতে এসেছি, একটু যদি ধর্ম জগন্নাথের দর্শন পাই তাহলে ধর্মটাও হবে, ভক্তিতে নয়, এটা একবারে ক্যাজুয়ালি পুরীতে এসেছি, জগন্নাথ দর্শন করি আর আমাদের কাজকর্ম ঘুরে বেড়ানো যাওয়া হবে। জগন্নাথ মন্দিরে গেছেন ওই ছেলে দুটি, গেছে জগন্নাথ মন্দিরে গিয়ে দেখছে একটা সাধুকে, ভেতরে ঢুকেই দেখছে একটা সাধুকে পাছা তোলা করে তুলে ধরে একজন মানুষ, একটা ছেলে, কম বয়সী ছেলে, ওরা খেয়াল করতে পারেনি সেই ছেলেটি ছিলাম আমি। একটা ছেলে একটা সাধুকে পাছা তোলা করে তুলে নিয়ে চলে গেল, তার পেছনে 2-4 জন কর্তাবাজ হরে কৃষ্ণ করতে করতে পেয়ে চলে গেল। ওরা সাধু আসে, এরকম আসে, ধর্মস্থান মন্দির, আর ওরা খেয়াল করেনি, কিন্তু একটুখানি নজর পড়েছে যে একটা সাধুকে পাছা করা করে তুলে একটা ছেলে বেরিয়ে গেল, তার পেছনে কয়েকজন কর্তাবাজে হরিনাম করতে করতে চলে গেল। এইটুকু সে গেছে, ওইদিকে তাদের ধ্যান নেয়নি।
জগন্নাথ মন্দিরে গেছে। জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে, এখন তো গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয় না, তখন গর্ভগৃহে ঢুকতে দেওয়া হতো। গর্ভগৃহে ঢোকার আগে দেখছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিন মূর্তি। বলরাম আছে, সুভদ্রা আছে, জগন্নাথ নেই। সেখানে একটা বুড়ো সাধু দাঁড়িয়ে, তার হাতে লাঠি, লাঠিতে ওমকার লেখা, হাড় জিড়ে চেহারা, ঠিক ঠাকুরের রূপ, জটাজুটোধারী একজন। ঠাকুর তো জানেও না, চেনেও না, কিছুই করে না। জগন্নাথের জায়গায় একটা সাধু লাঠি দিয়ে দাঁড়িয়ে। কি হলো? বলরাম আছে, সুভদ্রা আছে, জগন্নাথকে দেখতে পাচ্ছি না। জগন্নাথ তো নেই। চোখ ঘষে ভালো করে দেখছি, দেখছি আবার জগন্নাথ। জগন্নাথ আছে, এতক্ষণ কি দেখছিলাম? আবার দেখছে জগন্নাথের জায়গায় আবার সেই সাধু। দুবার তিনবার এরকম দেখছে, আবার পরবর্তীই চোখ ঘষে চোখ যখন দেখছে তখন দেখছে জগন্নাথের ওই গোল গোল চোখ। কি হলো? আচ্ছা, এই যে সাধুটাকে দেখছি জগন্নাথের জায়গায়, ঠিক এইরকমই দেখতে ওই পাঁচকলা করে নিয়ে চলে গেল যে বুড়োটা সাধুটাকে, তাকে এইরকমই যেন দেখতে। হ্যাঁ হ্যাঁ ঠিক। এবার ধ্যান দিচ্ছি যে বুড়োটাকে যে দেখলাম ভালো করে, একটু সাধারণ ক্যাজুয়ালি দেখেছে, এবার একটু ভালো করে চিন্তা করছে, আচ্ছা এই বুড়োটার মতো এই সাধুটাকে দেখতে না। ছুটে বেরিয়ে এসেছে বাইরে, যেখানটা ওই বুড়োটাকে নিয়ে পাঁচকলা করে চলে যাচ্ছে, সেইখানটা এসে এই ওকে জিজ্ঞেস করছে, আচ্ছা একটা বুড়ো সাধুকে এই পাঁচাকলা করে তুলে নিয়ে কি একজন বেরিয়ে গেল, কোন দিকে গেল বলতে পারেন? আর দিকে জিজ্ঞেস করেছে, ওখানকার যারা পান্ডা ফান্ডা তাদের জিজ্ঞেস করেছে। তারা বলেছে কিনা যে ওঙ্কার বাবা প্রসিদ্ধ মানুষ তাদের কাছে, মানে একটু আগে তো ওঙ্কার বাবা এসেছিলেন, দর্শন করে এখান থেকে বেরিয়ে গেলেন। ওই এছাড়া তো আর কোনো সাধু এর মধ্যে আমরা খেয়াল করিনি। তো আচ্ছা, কোন দিকে যাবো? গেলে ওরা দর্শন করা বলতো, এই যান এইদিকে যান। যেদিকে গেছে সেদিকটা দেখি, সেদিকে এসে কোনো সাধু কিছু দেখতে পেল, বেরিয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, ফিরে এসেছে ওই স্থানে, চতুর্দিক খোঁজাখুঁজি করেছে, কোথাও দেখতে পায়নি। তখন ওই পান্ডাগুলোকে, ওই যে লোকগুলোকে জিজ্ঞাসা করেছিল, সেটি আচ্ছা ওঙ্কার বাবা আশ্রমটা কোথায়? না, ওঙ্কার বাবার আশ্রমটা হচ্ছে সর্বদারের কাছে শঙ্করাচার্য মশাই উত্তর দিকে, কিন্তু এখন উনি ওখানে থাকেন না, এখন অন্য জায়গায় কোথাও থাকেন। পুরীতেই আছেন, পান্ডা বাবারা কেউ জানতেন, কিন্তু স্থানকে বলছেন না, কিন্তু উনি পুরীতেই আছেন, কিন্তু নীলাচল আশ্রম শঙ্করাচার্য মশাই উত্তর দিকে, ওখানে এখন থাকেন না, কিন্তু ওনার আশ্রমটা স্থায়ী আশ্রম ওইখানে। এতই আগ্রহ বেড়েছে, এই হচ্ছে যখন হয়, বলে না সময় না হলে কিছু হয় না। তারা ধর্ম করতে যায়নি, তারা ওই সাধুকে দর্শনের জন্য ছটফট পটাইতে এলো কি করে? ওই মুহূর্তে ঠাকুরের দর্শনের সাথে সাথে ওই ক্যাজুয়ালি একটা বুড়োকে নিয়ে চলে গেল। আর অনুরাগটা বাড়লো কোথায়? জগন্নাথের জায়গায় দেখছে ওই বুড়ো, আবার চোখ বসে দেখছে জগন্নাথ। কিউরিসিটিটা এমন ভাবেই তাদের বেড়ে গেছে, ছোটাছুটি করছে, কোথায় গেলে ওরা দেখতে পাবো, কোথায় গেলে দেখতে পাবো। তো যাই হোক, তারা খোঁজ খবর নিয়ে নীলাচল আশ্রমে উপস্থিত হয়েছে, ওঙ্কার বাবার স্থায়ী আশ্রম। সেখানে গিয়ে মঠাধ্যক্ষ অনন্ত স্বামীজির কাছে গিয়ে পড়েছে। অনন্ত স্বামীজি আগেতেই বলেছে তিনি ধ্যান পরায়ণ এবং একজন উন্নত ক্যাটাগরি, উন্নত মানের একজন সাধু, ঠাকুরেরই আশ্রিত শিষ্য। তো তাকে গিয়ে বলেছে যে আপনাদের গুরুদেবকে কোথায় গেলে দর্শন পাবো? অনন্ত স্বামী বলতে চাননি, নানান ভাবে মানে কনভিন্স করেছে, কনভিন্স করে এবার নিজেদের কেন তোমরা ওঙ্কার বাবাকে দেখতে চাইছো, কেন তোমরা ইয়ং ছেলে, তোমরা এসেছো ব্যবসা করেছো, ইতিমধ্যে উনি খোঁজ খবর নিয়ে নিয়েছি কেন এসেছো, পুরীতে কোথায় বাড়ি। তখন বলছেন যে দেখুন, আমরা ধর্মের টানে পুরীতে আসিনি, এসেছি ব্যবসার উদ্দেশ্যে। মন্দিরে গেছি, মন্দিরে গিয়ে মন্দিরের জায়গায় দেখছি একটা বুড়ো সাধু, এবং সেই সাধুটাকে মন্দিরে ঢোকার আগে দেখলাম একজন পাঁচাকলা করে একটা নিয়ে ছেলে নিয়ে বেরিয়ে গেল। আমরা
খোঁজাখুঁজি করে ওনাকে দেখতে না পেয়ে ওই পান্ডা বাবাদের সমস্ত কথাতে এখানে আমরা এসেছি, ওনাকে একটু দর্শন করবো এই বাসনা নিয়ে। তখন অনন্ত স্বামী দেখলেন ছেলে কি আধার তো ভালো ভালো ভালো, খুব খারাপ না। এখন হয় কি, এখন সাধুদের মধ্যে কি হয় সে তো আমরা দেখতেই পাচ্ছি, মুখে আর বলবো না। তখন বয়স্ক সাধুদের মধ্যে একটা এমন ভাব ছিল যে একটা কম বয়সী যুবক ছেলে বা কম বয়সী ছেলে ধর্মের দিকে আকর্ষণ হচ্ছে, সাধু সন্তের দিকে আকর্ষণ হচ্ছে, এইটা দেখতে পেলে, এইটা বুঝতে পারলে তাকে কি করে ধর্মপথে আরেকটু এগিয়ে দেওয়া যায়, এই মানসিকতা ছিল। আমরা ঠাকুরের কাছে এসে দেখেছি, আমাদের এখন বয়স হয়েছে, আমরা তো জানি, আমিও এসেছি একবারে কিশোর বয়সে। এই কিশোর বয়সে এসেছি, কত রকম অবহেলা, অবাঞ্ছিত, বেরো বেরো, চলো চলো, হাঁটো হাঁটো, এই যে ব্যাপারটা, কিছু কিছু সাধু আমাদের সম্প্রদায়ে, কিছু কিছু সাধু কিন্তু এইটা করেননি। যারা একটু ঠাকুরের চিন্তা ভাবনা ধারা ঠাকুরের মধ্যে মানে সংস্পর্শে এসে পেয়েছে, তারা কম বয়সী ছেলেদের ধর্মপথে এগিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করতেন। সেই চেষ্টাটা যার কাছ থেকে পেতাম, আমি নিজে দমানন্দ বলে একজন সাধু ছিলেন, আমি স্কুলের ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছি, দমানন্দজি ডাকলেন, ও খোকা এসে আলাপ করলেন, ফল টল দিলেন, ইত্যাদি ইত্যাদি। আমার ধর্মের প্রতি অনুরাগ দেখে তিনি আমাকে কিছু বই দিলেন বিনা পয়সায়। আমি তখন ক্লাস 7-এর ছাত্র। তো এইরকম ভাবে বেশ কিছু সাধুর মধ্যে ছিল। তো অনন্ত স্বামী দেখলেন এই যুবক ছেলেটি এইরকম একটা সুন্দর আধার, এর এইরকম দর্শন হয়েছে, জগন্নাথের জায়গায় ঠাকুরকে দেখেছে, একে যদি একটু সুযোগ করে দেওয়া যায়। ঠিক আছে, তুমি এই পাড় ধরে ধরে যাও, 4 মাইল হাঁটার পর যে জঙ্গলের মধ্যে, ঝাউগুলির মধ্যে যে ভাঙা বড় বাড়িটা পাবে, সেখানে গিয়ে একটু খোঁজ করো, তোমার কপালে থাকলে তার দর্শন মিলবে। এইটুকু পর্যন্ত তিনি এগিয়ে গেছেন, কিন্তু যেহেতু বলা নিষেধ কোনখানে আছেন, সেই জন্য তিনি সরাসরি বলছেন না, ইনডাইরেক্টলি বলে দিয়েছেন, ঠাকুরের সন্ধানই দিয়ে দিয়েছেন। বলা নাড়া বেরিয়ে এসেছি, শালকিয়া বাড়ি, অমুক তমুক, একটু প্রেম জাগলো যাকে বলে। আহা, আমারই বয়সী ছেলে, বা আমার থেকেও একটু ছোট, কিংবা 2-1 বছর বড়, যাক সমবয়সী প্রায়, এইরকম ছেলে একটু ঠাকুরকে দর্শন করিয়ে দিয়ে যদি দেওয়া যায় তাহলে ভালো হয়। কিন্তু আমার সে ক্ষমতা নেই, সাহস নেই। আমি তাকে ভেতরে বসালাম, বসিয়ে ডাকলাম চন্দনদা। চন্দনদা তখন কয়েকদিনের জন্য গিয়েছিলেন। চন্দনদা মানে ডক্টর অরিন্দম চক্রবর্তী, এখন যিনি সারা পৃথিবীর খ্যাত দর্শনের অধ্যাপক। তো সে তখন ওখানে ছিল। তাকে বললাম, চন্দনদা এখন এই ছেলেটাকে একটু ঠাকুরের দর্শন করে দেওয়া যায় কেন? চন্দনদা আমার থেকে একটু অধিকার বেশি হলেও তারও সেই ক্ষমতা নেই, কারণ কঠোরভাবে ব্যাপারটাকে মানা হচ্ছে। একজনকে ছাড় দিলে আরেকজন চাইবে, এইরকম ভাবে বেড়ে যাবে। চন্দনদাও দেখলো যে ছেলেটার বয়স কম, ওই যে বললাম ঠাকুরকে ভালোবাসে লোকেরা চাইবে কেউ যদি ঠাকুরের সংস্পর্শে আসতে চায় তাকে একটু সাহায্য করতে। তো চন্দনদা ধরিয়ে দিল, চল মাধবস্বামীর কাছে। মাধবস্বামীকে গিয়ে আমি বললে যতখানি কাজ না হবে, চন্দনদা বললে একটু বেশি কাজ হবে, কারণ চন্দনদা আমার থেকে অনেক গুণ বেশি। তো সেই জন্য চন্দনদাকে ধরলাম, চন্দনদা মাধবস্বামীর কাছে নিয়ে গেল। স্বামীজি একটু দর্শনের ব্যবস্থা করে দিন। কাজও হলো। মাধবস্বামী বললেন, অপেক্ষা করতে বল, যখন ঠিক সময় বুঝবো। তা ঠাকুর তখন ধ্যান করছেন না, বইপত্র ঘাটাঘাটি করছেন, এটা ওটা সেটা, মৌন আছেন যেহেতু, সেহেতু ওই অনুবাদে কাজ করছেন। এরকম সময় গিয়ে মাধবস্বামী বললেন, বাবা একটা ছেলে এসে পড়েছে, এইরকম তার দর্শন হয়েছে, একটু যদি, ঠাকুর হচ্ছেন চোরকে বলে চুরি করো, আর গৃহস্থকে বলে সজাগ থাকো, তারই নির্দেশ, কাউকে ঢুকতে দেবি না। আবার তার কাছে গিয়ে যখন বলা হলো, বাবা এই ছেলেটা এত সুন্দর দর্শন হয়েছে, একটু কৃপা
করে যদি একটু তাকে কাছে আনা যায়, ইশারা করে ডাক। সব ব্যাপারটাই মিটে গেল। এদের নিয়ে ভেতরে যাওয়া হলো। লিখে লিখে কথোপকথন চলছে। বাবা কি নাম, কোথায় বাড়ি, কি করো, সব জেনে নিয়ে জানলেন। একেবারে অনাচার, আহার শুদ্ধি বলে কিছু নেই। খুব ভাগ্য ভালো জাতিতে ব্রাহ্মণ নয়, মিত্র, জয়ন্ত মিত্র। ভাগ্য ভালো এই কারণে বলছি, এই প্রথমেই আটকে যেত ব্রাহ্মণ সন্ধ্যা করো কিনা, সন্ধ্যা তো কেউ করে না, অতএব সেখানেই আটকে যেত দেখ মিত্র, মিত্র বামুন নয়, অতএব সন্ধ্যার কোনো প্রশ্ন নেই। 1 মাস অসুর পালন করো কিনা, মানে সে বোঝে না অসুর পালন কি, 1 মাসটা আবার কি। মানে বাবা বললে কতদিনে শ্রাদ্ধ করেছো, 12 দিনে, 12 দিনে ওখানে কেটে গেল। আর শুদ্ধি আছে কিনা, সেটা আবার কি জিনিস, হাতি না ঘোড়া, আর শুদ্ধিটা আবার কি, পেঁয়াজ ডিম খাও কিনা, হ্যাঁ খাই, সবই নেই। কিন্তু আধার এমন ওই সময় এমনভাবেই কাজ করে, ঠিক ঠিক তিথি গ্রহ নক্ষত্র মিলে গেলে গুরু কৃপা এখন বর্ষিত হচ্ছে। নানান প্রশ্নতে সবটি ফেল করে যাচ্ছে, তথাপি গুরুদেবের অতিরিক্ত কৃপা বা গুরুদেবের কৃপার প্লাবন, যে আমরা বলি কৃপার প্লাবন চলছে। তিনি কৃপা করবেন, তিনি একবার ধরেছেন, একবার তাকে দর্শন দিয়েছেন, মানে তার 12টা বাজাবেন, তার চুলের মুড়িটা ধরবেন, ধরে তাকে এগিয়ে দেবেন। তাই তোমার আহার শুদ্ধি নেই, পিতা মাতার অসুর সম্পদ করেছ, সাধ্য কলনি, ওপর থেকে তো অভিসম্পাদ পাবে, পিতৃপুরুষের অভিসম্পাদ পাবে, তাদের কোনো গতি হয়নি। নতুন করে তোমাকে প্রায়শ্চিত্ত করে আহার শুদ্ধি করতে হবে, আমার সাধ্য করতে হবে। না আমি গরিব মানুষ, সব আর কি দিত, কবে বাবা মারা গেছে কত বছর আগে, এখন কি আবার নতুন করে এটা করা সম্ভব? তোমাকে খরচার জন্য কোনো চিন্তা করতে হবে না, সব এর ব্যবস্থা করে দেবে। তুমি রাজি আছো কিনা, পিতা মাতার সদ্গতি হোক এটা চাও কিনা, তুমি জীবনে উন্নতি করতে পারবে। তুমি তো এসেছো উন্নতি করার জন্য, ব্যবসায়িক উন্নতি, কিন্তু তুমি যদি নিজের উন্নতি না করতে পারো, তাহলে ওই ব্যবসার উন্নতিতে কিছু হবে না। আত্মকল্যাণ যদি চাও, তাহলে তোমাকে প্রায়শ্চিত্ত করে আহার শুদ্ধি করতে হবে, পিতামাতার নতুন করে সাধ্য করতে হবে, তবে তোমার ভগবানের আশীর্বাদ কৃপা পাবে। তাহলে কি হবে? কিচ্ছু চিন্তা করো না, সবে ব্যবস্থা করে দেবে। তুমি রাজি আছো কিনা, বলে হ্যাঁ রাজি, হ্যাঁ রাজি, হ্যাঁ রাজি। তাহলে কি করতে হবে? তুমি এক কাজ করো, আগামীকাল অন্য অনেক ক্ষেত্রে পাঠান, যাও, এখন অজ্ঞাতবাসে আছে, এখন এই সাধন অবস্থায় আছে, এখানে কিছু হবে না, যাও বের বিদ্যালয়ে যাও, কলকাতা গিয়ে বের বিদ্যালয়ে গোপালের সঙ্গে দেখা করবে বা হরি সাধনের সঙ্গে দেখা করবে, তার কাছে বলবে। কখনো যদি ওই ব্যান্ডেলের দিকে বাড়ি হয়, তাহলে বলবে যাও বেজনাথ বাড়িতে যাবে, মধ্যে রঘুর কাছে গিয়ে ব্যবস্থা করবে। দুর্গাপুর রানীগঞ্জ ওই অঞ্চলের লোক হলে বলে যাও, ওখানে গিয়ে রানীগঞ্জে সদানন্দের সঙ্গে দেখা করবে, সে ব্যবস্থা করে দেবে। তিনি বললেন ঠিক আছে, তুমি যখন রাজি আছো, আগামীকালই উপোস থাকো, আগামীকালই উপোস থাকো, মস্তক মুন্ডন করে পরশুদিন এসো, এখানে সমুদ্রে তোমার সংকল্প করে সমুদ্রে স্নান করিয়ে দিয়ে তোমাকে মন্ত্র দেওয়া হবে। তারপর ব্যাস, সে রাজি হয়ে গেল। তারপরের দিন মাথা নাড়া করে তারপরের দিন সকালবেলা এসেছে, ঠাকুরের কাছে। প্রথমে কলা নাড়া দেখলাম, ওই দুটো ছেলে নয়, ছেলে একটি রাজি হয়েছিল, জয়ন্ত মিত্র রাজি হয়েছিল, আর তার বন্ধুটি রাজি হয়নি। তার বন্ধুটি আসেনি, সে একলাই এসেছে। জয়ন্ত মিত্র তাকে বসানো হলো। তার আজকে ঠাকুরের নির্দেশে সমুদ্রে নিয়ে যাব মানে আমাকে হয় পাঠাবেন, নইলে চন্দ্রদাকে পাঠাবেন। সংকল্প বাক্য মোটামুটি বাউনের ছেলে জানা আছে, তথাপি ঠাকুরের একটা চিরকুট ঠাকুর লিখে দিতেন, যা এটা পড়িয়ে দিয়ে সমুদ্রে 4টে ডুবগা নিয়ে আয়, ইত্যাদি ইত্যাদি। তো কিছুক্ষণ পরে ঠাকুরের তখন ধ্যান ভাঙেনি, তাকে বসানো হয়েছে। কিছুক্ষণ পরে পুনরায় করোনারা কি, দুটো কনস্টেবল, পুলিশ কনস্টেবল, কি ব্যাপার
আপনারা প্রত্যেকে আসছেন, দেখুন আমরা স্থানীয় থানা থেকে আসছি, কিছু মনে করবেন না, আমরা রাজ কর্মচারী। হাত জোর করে বিনয়ের সঙ্গে। আর তখন সমস্ত উড়িষ্যার পুলিশ মহলে ঠাকুরের একেবারে মানে ভীষণ নাম, ঠাকুরের নামে তো সবাই মাথায় করে। কারণ তার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে উড়িষ্যার রাজ্যপাল এসে ঠাকুরের কাছে মন্ত্র নিয়ে গেছে ওই প্রায়শ্চিত্ত করিয়ে, ওই সমুদ্রে সংকল্প করিয়ে, তাকে স্নান করিয়ে প্রায়শ্চিত্ত করিয়ে তাকে মন্ত্র দিয়েছেন। আর উড়িষ্যার রাজ্যপাল ঠাকুরের কাছে এসেছেন, মানে পুলিশে 6 লাখ, গোটা এলাকার থানা পুলিশ তো সমস্ত সব কিছু ঠাকুরের জানাশোনা। এবার তারা কনস্টেবল দুটো এসে হাত জোর করে ভয়ে ভয়ে বলছে, দেখুন আমরা রাজ কর্মচারী মাত্র, আমরা শুধু আদেশ পালনের জন্য এসেছি। এই যে একটি ছেলে নাড়া হয়ে এলো, ওই ছেলেটাকে আমরা থানা নিয়ে যেতে চাই। কেন? ছেলেটার প্রতি তো আমাদের একটা দুর্বলতা এসে গেছে, সে রাজি হয়েছে এরকমভাবে এসে। কেন না, দেখুন কি বলবো, সব কথা তো বলা যায় না, কিন্তু ওই হাওড়া শালদিয়া অঞ্চলে একটা খুনের ব্যাপারে আমরা এই ছেলেটাকে সন্দেহ করছি। আমরা একটু নিয়ে যাব, নিয়ে গিয়ে এনকোয়ারি করে জিজ্ঞাসাবাদ করে যদি সেরকম ক্লু না পাই তাহলে ছেড়ে দেবো। কিন্তু এখন তো আমরা নিয়ে যেতে হবে আমাদের, এটা ওসি সাহেবের আদেশ, আমাদের পাঠিয়েছেন। এই কথাটা যে আমরা পুলিশের সাথে বলছি, সেটা ওই ছেলেটিকে যেখানে বসানো হয়েছিল তার কানে ঢুকেছে, হাওয়া করে কেঁদে উঠেছে। আমরা বিদেশি বিভূত, এখানে এসে আমাদের যদি পুলিশে নিয়ে যায় আমাদের কি হবে? আপনারা রক্ষা করুন, আপনারাই এখন আমাদের ত্রাণকর্তা। আর ভেবে ভেবে করে কাঁদছে। থামো, চুপ করো, এদেরতে কোনো লাভ নেই। কিছু না, আমি এরকম তো কিছু করিনি, আমি এরকম কোনো অন্যায়, সে তো আগে থাকি ঝেড়ে ফেলার চেষ্টা করছে নানান রকমভাবে। তো যাই হোক, ঠাকুরের ধ্যান আনতে ঠাকুরের কাছে গিয়ে বলা হলো, মাধুস্বামী চন্দন রায় ঠাকুর বললেন, বাবা যে ছেলেটিকে প্রায়শ্চিত্ত করবার জন্য মাথা মুড়িয়ে আসতে বলেছিলেন সে এসেছে, কিন্তু তার পেছু পেছু এই পুলিশও এসেছে। এই পুলিশ এই কথা বলছে। তাহলে ডাক ছেলেটি। ঠাকুর মৌন, যা বলছে ইশারা। চুলের মুঠিটা ধরলেন, দিয়ে ঠিক সেই মুহূর্তে চুলের মুঠি তো নেই, মাথাটাকে ধরলেন। চুল তো দামিয়ে ফেলেছে, মাথাটাকে ধরলেন। ওটা আমার বলতে ভুলে যাচ্ছে, চুলের মুঠি নয়, মাথাটাকে ধরলেন। ধরে এবার সত্য বলছে, মুখে বললেন। কখনো কখনো অতি বিশেষ প্রয়োজনে কথা বলতেন, রেয়ার কেসের মধ্যে এটা একটা রেয়ার। সত্যিই কোনো অপরাধ করেছে কিনা বলো? সে ভেবে করে কাঁদতে বলছে, না আমি এরকম কোনো অপরাধ করিনি। যদি কোনো অপরাধ করে না থাকো তাহলে যাও, গুরু গুরু করতে করতে থানা থেকে ঘুরে এসো, তোমার কেশাগ্র স্পর্শ করবার শক্তি কারণে। যদি সত্যি অপরাধ না করে থাকো তাহলে যাও, গুরু গুরু করতে করতে ঘুরে এসো, তোমার কেশাগ্র স্পর্শ করবার শক্তি কারণে। যাই হোক, সে তো তার মন তাকে নিয়ে চলে গেল, সে তো ভয়ই রইল, তাকে নিয়ে চলে গেল থানা। চলে যাওয়ার পর এবার ঠাকুর বলছেন, হ্যাঁ রে, ওকে তো নিয়ে চলে গেল, ও থানায় খাবে কি, কি হলো ওটা একবার খোঁজ নেই। এবার লিখে শুরু হলো, শুধু ওইটুকু ওকে কৃপা করবার সময় কথা বলবে। তো যাই হোক, থানায় খোঁজ, এখানে ওখানে আমাদেরই বা থানায় কি প্রভাব আছে? ডাক, প্রাণকান্তকে ডাক। ঠাকুর একজন উড়িষ্যাবাসী এক মহাসাধককে, তার কাছেই আশ্রম আছে, সিদ্ধ মহাবীরের কাছে তার আশ্রম আছে, তাকে ঠাকুর নিয়ে এসে ওই বাড়ির ওপরে রেখেছিলেন। তার ঠাকুরের নাম প্রাণকান্ত, কৃষ্ণ বিগ্রহ, মধুরভাবে সাধক ছিল, ঠাকুরেরই শিষ্য ছিল। তাকে ডাকতে বলে, তার প্রচুর প্রভাব উড়িষ্যাতে। হ্যাঁ, ওকে নিয়ে গেল, খোঁজ নেই। বাবা ছেলেটাকে তো দেখিনি, ভাস্করদাকে সঙ্গে দিন। ভাস্করদা আমার বললেন, তুই যা। তার সাথে গেলাম, থানায় গেলাম। থানাতে গিয়ে ওসির সাথে সব উড়িয়া কথা তো আমি কিছু বুঝি না চাই, ওরা সব কথা বললো, বলে তার সাথে
হাজতের কাছে নিয়ে গেল। আর সে ভেতর থেকে সে আমাকে তো দেখি একবারে চেনার লোক পেয়েছে, ভেবে করে কেঁদে উঠল। বললাম, আশ্বাস দিলাম, ঠাকুর যখন তোমার জন্য এত কাণ্ড করছেন, ফোন দিতে পাঠাচ্ছেন, সব কিছু করছেন, নিশ্চিন্ত থাকো, শুধু দেখো, অপেক্ষা করো, সময় কিছু নিশ্চ প্রারব্ধ কিছু আছে। তো যাই হোক, চলে এলাম খবর নিয়ে। পুলিশ আশ্বাস দিল কোনো রকম টর্চারিং করা হবে না, শুধু আমাদের কিছু তথ্যগত কিছু খোঁজ খবর নিয়ে না মিললে ছেড়ে দেবো, নিশ্চিন্ত থাকুন, কোনো রকম টর্চারিং করবো না। যাই হোক, তাকে আশ্বাস দেওয়া হলো, তথাপি সে কাঁদতে রইল। এসে ঠাকুরকে যে খবর দেওয়া হলো, ঠাকুর বলে, কিন্তু হ্যাঁ রে, ও যে প্রায়শ্চিত্ত করবে বলে মস্তক মুন্ডন করেছিল, একদিন উপবাস করেছিল, ওকে ছানার খাবার খাবে, যা ওকে খাবার দেওয়া, আবার খাবার। ঠাকুর নিজের পাত থেকে তুলে তুলে ফল প্রসাদ পাঠাচ্ছেন, নিজের অন্ন প্রসাদ সেই এক টিফিন কেরিয়ার আগে থাকতে তুলে নিজে হাতে করে তুলে দিচ্ছেন, সেই সমস্ত নিয়ে 3 দিন, 2 দিন প্লাস একবেলা রোজ বাইকে করে ওই রামচন্দ্রীর সাথে থানায় যেতাম, হাজতের মধ্যে তাকে খাওয়া দিয়ে আসতাম। বাইরের হাজতে থাকাকালীন বাইরের খাওয়া নিষিদ্ধ, কিন্তু ঠাকুরের এত প্রভাব, এত সম্মান চতুর্দিকে সমস্ত স্তরের মানুষ করে। উনি অ্যালাউ করেছিলেন ওসি সাহেব যে ঠিক আছে আপনারা খাবার দিয়ে যান। ওমা, যেদিন দিয়ে এলাম দুপুরবেলা, তারপর বিকালবেলা থেকে হাঁস হাঁসতে হাজির, বাবা ছেড়ে দিয়েছে এসে। তো যাই হোক, কথা হচ্ছে সময় উত্তীর্ণ হয়ে গেছে, সেটা আরও বিস্তৃত করা যেত, তারপর কি হলো, তারপর কি হলো, যদি আবার এরপরে কখনো সুযোগ হয় তখন বলবো। এখন ঠাকুরের কৃপায় আমাকে সম্ভব অসম্ভব কিছু কল্পনা করিস না, আমি মৃণাল তন্তুকে হস্তি বন্ধন করতে পারি, গোষ্পদে পর্বত বিমর্জিত করতে পারি। এই যে অভয় বাণী, কোনোটাই মিথ্যা নয়, সবই সত্য। যা অবাস্তব তাই ঘটে, তাই ঘটেছে। নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, নিজে উপস্থিত থাকা। এবং ওই তো বললাম 3 দিন হাজতে খাবার আমাকে ই করিয়েছে। তার কথা হচ্ছে তার ঐশিক প্রভাব তিনি কখনো কখনো দেখান, কিন্তু ঐশিক প্রভাব দেখাবার জন্য তিনি করেন না, ক্যাজুয়ালি, মামুলি হয়। কিন্তু পরবর্তীকালে হিসেব নিকাশ করলে দেখা যায় যে এটা অলৌকিক হয় না, এইরকমভাবে হয় না, তথাপি হয়, হয়েছে, এখনো হয়, এখনো হচ্ছে, এরকম বহু প্রমাণ আছে। জয় শ্রী মহারাজ।